28 ফেব্রুয়ারি 2016 মহারাষ্ট্রের থানেতে একটা এমন ভয়ঙ্কর রাত নেমে আসে এবং এই রাত্রের পাড়া প্রতিবেশীরা যে সাক্ষী হয়ে দাঁড়ায় তারা এটা জীবনেও কোনোদিন ভুলতে পারবে না। সেই রাত্রেই 2:30 থেকে 3টে নাগাদ হঠাৎ করে একটি বাড়ির থেকে আর্ত চিৎকার শোনা যায়, যেন কেউ বাঁচার জন্য জীবন দিয়ে চিৎকার করছে আর আওয়াজ করছে। সেই আওয়াজ শুনে যখন পাড়া প্রতিবেশীরা জেগে ওঠে তখন দেখে ওয়ারেকার ফ্যামিলির একটি মেয়ে যার গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বার হচ্ছে, আর সেটিকে আটকানোর জন্য হাত দিয়ে চেপে রেখেছে সেই গলাটিকে, আর তাকে বাঁচানোর জন্য প্রাণ ভিক্ষে চাইছে সবার কাছে। আর সেই অবস্থাতেই সে বলছে তার এই অবস্থা নাকি তারই ঘরের নিজের দাদা করেছে, যে সেই বাড়ির সবাইকে মেরে ফেলেছে, কোনো মতে সে বেঁচে আছে, তাই তাকে যেন সবাই বাঁচায়। এই কথা শুনে সেই রাত্রে সেখানে উপস্থিত হওয়া সমস্ত মানুষ স্তম্ভিত হয়ে যায়। কি হয়ে গেল এই ফ্যামিলিতে? কেনই বা তার দাদা এই খুনগুলো করছে? আর এই সমস্ত ঘটনার পর তার দাদার কি সাজা হয়েছে, এই সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে, তাই এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। সো হ্যালো গাইজ, আই এম জ্যাক অ্যান্ড ইউ আর ওয়াচিং ক্রাইম এক্সপোজ। এই ভিডিওতে আমাদের দর্শকের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, এই ভিডিওতে 500টা লাইক এম করছি, আশা করি তোমরা সবাই পূরণ করে দেবে। আমাদেরকে ইউটিউবে সাবস্ক্রাইব করবে, ফেসবুকে ক্রাইম এক্সপোজ পেজকে ফলো করবে, আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে একদমই ভুলবেন না। থানের কাসেরওয়াড়া বাড়িতে এই ঘটনা ঘটে। ওই এলাকার একটি দোতলা বাড়ি যেখানে ওয়ারেকার ফ্যামিলি থাকে। কিন্তু 28 ফেব্রুয়ারি এমন এক বিভীষিকাময় রাত আসে যার সাক্ষী সেই এলাকার লোক সবাই হয়। গলা কেটে যখন ফিনকি দিয়ে রক্ত বার হচ্ছে আর প্রাণ ভিক্ষা করছে সবার কাছে, তখন সবাই দরজা পিটতে শুরু করেছে, জানলা খুলে তাকে বার করার চেষ্টা করছে। আর তাদেরই মধ্যে একজন সাথে সাথে পুলিশকে খবর দিয়ে দেয়। मेरा बड़ा भाई था अरशद, उसने बोला कि पुलिस को पहले बुलाते, उसके बाद में जो है अपन देखेंगे। तो हम लोग बाइक पर गए और पुलिस को लेकर आए। তৎক্ষণাৎ সেখানে পুলিশ পৌঁছেও যায়। পুলিশ এসে সবার প্রথমে ওই আহত মেয়েটিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে, আর বাকি পুলিশজন এবং এলাকার কিছু লোক সবাই মিলে দরজা ভেঙে ভেতরে ঢোকে। ভেতরে ঢোকা মাত্রই তারা যা দেখে তাদের সবার পায়ের তলা থেকে মাটি সরে যায়। পুরো ঘর রক্তাক্ত হয়ে রয়েছে, মেঝেতে পা রাখার জায়গা নেই পর্যন্ত, এমন কোনো দেয়াল নেই যেখানে রক্তের ছিটে লেগে নেই। ঘরের মধ্যে এত এত লাশ, এত রক্ত দেখে প্রতিবেশীরা সেখানে আর বেশিক্ষণ টিকতেই পারে না, দৌড়ে বাইরে বেরিয়ে চলে আসে। তদন্তকারীরা তখন পুরো ঘরকে সার্চ করতে শুরু করে। চারিদিকে গলা কাটা মানুষের লাশ তো পড়ে রয়েছেই, তার সাথে রয়েছে একটি ঘরের মধ্যে ফ্যানে ঝুলন্ত দেহ, যার হাতে একটি বড় চাকু রয়েছে। প্রতিবেশীরাই কনফার্ম করে যে এই হচ্ছে হাসনেন, যার বিরুদ্ধে এই সবাইকে মারার অভিযোগ করে গেল তার ওই বোন। অর্থাৎ সেই আহত বোন ছাড়া এই ঘরে আর কেউই জীবিত নেই, কেউ বলতেও পারবে না কি হয়েছে এই ঘরের মধ্যে। এরপর তদন্তকারীরা সেই পরিবারের সবার ইনফরমেশন বের করতে শুরু করে। ওয়ারেকার ফ্যামিলির মুখ্য কর্তা 55 বছর বয়সী আনওয়ার ওয়ারেকার, তার স্ত্রী আসগারি ওয়ারেকার যার বয়স 50 বছর, তাদের 4 মেয়ে এবং 1 ছেলে। ছেলের নাম হাসনেন, আর রয়েছে সাথে 4টি মেয়ে, শবিনা, বাতুল, মারিয়া এবং শোবিয়া। যে মেয়ে এখন আহত হয়েছিল, যাকে হাসপাতালে পাঠানো হলো, তার নাম শোবিয়া। এই 5 জন সন্তানের মধ্যে 4 জনের বিয়ে হয়ে গেছিল। বিয়ে হয়নি শুধু একজন মেয়ের, যার বয়স 30 বছর, নাম বাতুল। সে মেন্টালি চ্যালেঞ্জ ছিল, যার ওষুধও চলতো রেগুলার। এছাড়াও এই ঘরের মধ্যে ছিল হাসনেনের স্ত্রী জাবিন এবং তার 2 সন্তান, 2টি মেয়ে, একটি 6 বছরের মেয়ে এবং একটি 4 মাসের মেয়ে। এছাড়াও ছিল সাবিনার 2 ছেলে এবং 1 মেয়ে, মারিয়ার 2 ছেলে এবং সোবিয়ার 5 মাসের একটি ছোট্ট মেয়ে। এই পরিবারের 3 মেয়েই নিজের শ্বশুর বাড়িতে থাকতো, আর বাকি সদস্যরা এই ওয়ারেকার হাউসেই থাকতো। তাদের ফ্যামিলি এমন ছিল না যে অশিক্ষিত, সবাই শিক্ষিত, ওয়েল এডুকেটেড এবং যথেষ্ট ধনী ছিল, টাকা পয়সার কোনো কমতি ছিল না। এছাড়াও হাসনেন কমার্স গ্র্যাজুয়েট ছিল। এছাড়াও সিএ ফার্মে ভালো মানের একটা চাকরি করত। সে সেখান থেকে প্রায় 70 থেকে 80 হাজার টাকা বেতন পেত। পাড়া প্রতিবেশীদের সাথে কথা বলে জানতে পারে হাসনেন যে ছেলেটি রয়েছে সে অত্যন্ত ভদ্র ছেলে, পাড়ার সবার সাথে কথা বলতো, মাথা নিচু করে কথা বলতো, খুব সম্মান করত সবাইকে এবং নিজের কাজেই ব্যস্ত থাকতো। কখনো কোনো ঝুট ঝামেলা বা সাত পাঁচে কখনোই থাকতো না সে। তার পরিবারের মধ্যে একটা ইউনিক ব্যাপার ছিল, তারা সবাই দূরে দূরে থাকলেও যারা শ্বশুর বাড়িতেও চলে গেছে তারাও কখনো না কখনো কারোর বাড়িতে একবার ডিনার প্ল্যান করতো।
এবং সমস্ত পরিবার তাদের বাড়িতে গিয়ে উপস্থিত হতো, ঠিক যেভাবে 28শে ফেব্রুয়ারি হাসনেনের বাড়িতে সবাই এসে উপস্থিত হয়েছিল। এবার পুলিশ যখন সবার কাছ থেকে হাসনেন এবং তাদের পরিবারের ব্যাপারে খুব ভালো ভালো রিভিউ পাচ্ছে, তখন প্রশ্ন এটাই আসে যে তাহলে খুনগুলো কেন করলো, আর এত নির্মম ভাবে এত জনের খুন। আপনি একবার ভেবে দেখুন, যদি শোভিয়া বেঁচে না থাকতো তাহলে এই খুনের কিন্তু প্রমাণ দেওয়ার মতো কেউ থাকতো না। কি হয়েছে এই পুরো পরিবারের সাথে কেউ বলতে পারতো না। ওদিকে শোভিয়া হাসপাতালে ধীরে ধীরে সুস্থ হতে থাকে। প্রথমে তো সে প্রচন্ড ভাবে ট্রমাটাইজ হয়ে যায়, কথা বলতে পর্যন্ত পারে না, এবং তারপর ধীরে ধীরে সে কথা বলে এবং পুলিশকে জানায় ওই রাত্রে কি ঘটেছিল। শোভিয়ার কথা অনুযায়ী 27শে ফেব্রুয়ারি হোয়াটসঅ্যাপে এই ডিনারের প্ল্যান করা হয় এবং হাসনেন এটাও প্ল্যান করে যে এই ডিনারের যে পার্টি রয়েছে সেটা 2 দিন চলবে। প্রথম দিন তার বোনেরা এবং ভাগ্নে ভাগ্নিরা এবং তারপরের দিন তার জামাইবাবুরা আসবে। এই প্ল্যান অনুযায়ী 2 দিনের ডিনার প্ল্যান করা হয়। যেহেতু এই ধরনের ডিনার সবার ঘরেই হয়, তাই তারা সবাই প্রায় আসার চেষ্টা করে। রাত্রে খাবার খাওয়ার পর হাসনেন সবার জন্য ফালুদা নিয়ে আসে, আর সেই ফালুদার মধ্যেই মিশিয়ে দেয় ঘুমের ওষুধ। সেই ফালুদা খেয়ে সবাই নিজের নিজের ঘরে ঘুমিয়ে পড়ে অচেতন ভাবে। শোভিয়ার কথা মতো তার ঘুম ভাঙে তার দিদি এবং মায়ের চিৎকারে। সে তাড়াতাড়ি নিজের ঘর থেকে বেরিয়ে নিচে নেমে আসে, আর সামনে তখন নিজের মা এবং নিজের দিদিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। সাথে দেখে হাসনেনের পুরো শরীর রক্তে ভরে গিয়েছে। হাতে রয়েছে একটা বড় ছাগল কাটার ছোরা, আর সেই ছোরা দিয়েই সে সবাইকে একে একে কেটে বেড়াচ্ছে। শোভিয়া সেখানে আসা মাত্রই তার উপরও হামলা শুরু করে হাসনেন। সে যখনই সেখান থেকে দৌড়ে পালাতে যায়, হাসনেন শোভিয়ার চুলের মুঠি ধরে তার গলাতে একটা কাট বসায়। খুব ভাগ্য ভালো ছিল শোভিয়ার যে এই কাটটি প্রচন্ড ডিপ ছিল না, কিন্তু তার গলা থেকেও ফিনকি দিয়ে রক্ত বার হতে শুরু করে। তারপর সে জোর করে নিজের ভাইকে মেরে একটা ঘরের মধ্যে ঢুকে লক করে দেয় নিজেকে, আর সেখানকারই জানালা থেকে, যেটা রাস্তার ধারে ছিল, সেই জানালাতে পড়ে থাকা একটা গ্লাসকে নিয়ে প্রচন্ড জোরে জোরে আওয়াজ করতে থাকে আর নিজের জীবন বাঁচানোর জন্য চিৎকার করতে থাকে। ওদিকে শোভিয়াকে ঘর থেকে বার করার হুমকি দেয় হাসনেন এবং জানায় সে যদি ওই ঘর থেকে না বার হয় তাহলে ওপরে গিয়ে তার ছোট্ট বাচ্চা মেয়েটিকেও মেরে ফেলবে। কিন্তু সে নিজের যন্ত্রণাতে কোনো মতেই ওই ঘর থেকে বার হওয়ার আর সাহসই করে না। তারপর তো কি হয়েছে আমি আপনাদেরকে আগেই বললাম। এরপর খুনের কারণ জিজ্ঞাসা করায় শোভিয়া যে সমস্ত ইনফরমেশন গুলো দেয় সেগুলো শুনে সবাই চমকে ওঠে। এই পরিবারের সাথে নির্দিষ্ট কোনো কারণে তার দুশ্মনী ছিল না। শোভিয়ার কথা অনুযায়ী এবং পাড়া প্রতিবেশীরও কথা অনুযায়ী হাসনেনের খুব ভালো নাম ছিল তাদের এই পাড়াতে বা সোসাইটিতে, এবং সে এই নামটিকে বজায় রাখতে চেয়েছিল। কিন্তু তার একটা খুব বদগুণ চলে এসেছিল। সে বিভিন্ন জায়গায় টাকা লাগাচ্ছিল, শেয়ার মার্কেট বলুন বা আরো বিভিন্ন জায়গায় সট্টেবাজি যেটাকে বলা হয়, সেখানে সে গাদা গাদা টাকা লাগাতে শুরু করে এবং এটা তার নেশাতে পরিণত হয়ে যায়। ধীরে ধীরে তার এমন অবস্থা হয়ে যায় যে ঘরের গয়না বিক্রি করে পর্যন্ত সেখানে টাকা দিয়ে থাকে এবং সব টাকা সে হেরে যায়। এরপর সে শুরু করে নিজের সুনামকে ব্যবহার করে সবার কাছ থেকে টাকা ধার নিতে, নিজের আত্মীয় স্বজন, বাবার কাছে পর্যন্ত, এবং আরো পাড়া প্রতিবেশী বা পরিচিত যত লোক রয়েছে তাদের সবার কাছে বিভিন্ন কারণ বলে সে টাকা ধার নিত আর সব টাকা লাগাতো বিভিন্ন জায়গাতে। আর এই টাকার পরিমাণ ধীরে ধীরে এত বড় হয়ে যায়, শুনলে আপনি চমকে যাবেন। এই টাকা প্রায় 65 লাখ টাকায় দাঁড়িয়ে যায়, যে টাকাটা সে কোনোভাবেই শোধ করতে পারবে না। এই সমস্ত টাকা লাগিয়ে হাসনেন কিন্তু সব টাকা হেরে যায়, আর তখন থেকেই সে মেন্টালি ডিস্টার্বড হয়ে যায়। আর তারপরই যখন সবাই তার কাছ থেকে টাকা চাইতে শুরু করে বা সেই সময় চলে আসে যখন তাকে টাকা ফেরত দিতে হবে, তখনই তার মধ্যে ইনসিকিউরিটি কনসিয়াসনেস ট্রিগার হয়, আর তাদেরকে উত্তর দেওয়ার মতো হাসনেনের কাছে কিছুই থাকে না। আস্তে আস্তে তার যে সুনাম ছিল, ভালো ইমেজ ছিল সোসাইটিতে, তার উপর প্রশ্নচিহ্ন লাগতে শুরু করে। সেটি এবার খারাপের দিকে কনভার্ট হতে শুরু করে, আর এটা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। এরপর তদন্তকারীদের হাতে আরো একটা ইনফরমেশন লাগে, যেটা সত্যি খুব মারাত্মক ঘটনা। আগেই বলেছিলাম তার বাড়িতে একজন মেন্টালি চ্যালেঞ্জড মেয়ে রয়েছে, যার বয়স প্রায় এখন 30 হয়ে গিয়েছিল। সে হাসনেনের বোন হয়, কিন্তু হাসনেন সেই বোনের সাথে নাকি জোর জবরদস্তি করত, সেক্সুয়ালি অ্যাবিউজ করত তাকে। অর্থাৎ যে এতদিন ধরে ভালো মানুষ সে যে মুখোশ পরে সবার কাছে ছিল, সে কিন্তু মোটেও ভালো মানুষ ছিলই না। তার বহু খারাপ গুণ ছিল যেটা কেউ জানে না। কিন্তু এই ধরনের ভালো মানুষ যারা হয়ে থাকে বা ভালো মানুষ হওয়ার ঢং যারা করে, তারা কিন্তু তাদের এই ভালো ইমেজটিকে বজায় রাখার জন্য বহু নিচে নেমে যায়, যেটি হাসনেনও করেছে। তার বোনের সাথে করা এই অ্যাবিউজ তার বাড়ির লোকও ধীরে ধীরে জানতে পেরে যায়, কারণ তার সেই বোন শোভিয়াকে নাকি একবার বলেছিল ঘটনাটি। শোভিয়া তার মাকে বলেছে এবং তারপর থেকেই হাসনেনের সাথে কথা বলা প্রায় সবাই বন্ধ করে দিয়েছিল, বা একটা রাগ জন্মায়, সেই রাগ কিন্তু সবার হয়েছিল। হাসনেন এই জিনিসটিকে একদমই সহ্য করতে
পারেনি। হাসনাইন কোনো মতেই চাইতো না যে তার টাকা লসের ব্যাপারে সবাই জানুক, বা তার এই কুকর্ম যেটা সে তার নিজের ঘরে বোনের সাথে করেছে সেটা কেউ জানুক। মাথার মধ্যে প্রচন্ড স্ট্রেস হতো তার, এবং তার ফলে সে তার বোনেরই ওষুধগুলো খেতে শুরু করে। হ্যাঁ, মেন্টালি চ্যালেঞ্জ তার বোনের ওষুধগুলো সে খেতে শুরু করে। হঠাৎ করে একদিন তার মা এটি দেখতে পেয়ে যায়, তাকে মানা করে, বকাঝকাও করে, কিন্তু পরে সে জানায় এই ওষুধ খেলে তার নাকি ব্রেনে বুদ্ধি বাড়বে, এবং সে প্রায়ই চুরি করে তার বোনের ওষুধ খেতে শুরু করে। আর তারপরই চারিদিক থেকে যখন বিভিন্ন ধরনের চাপ সে ফেস করে, আর এই ওষুধ খাওয়াতেও হতে পারে তার মাথার মধ্যে যে চেঞ্জটা আসে, তাতে সে এটাই ঠিক করে সবাইকে মেরে ফেলবে, কোনো প্রমাণ রাখবেই না যে সে কতটা খারাপ মানুষ। তাই সে প্ল্যান মতো সবাইকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানায়। সবার মধ্যে তার এই ছোট বোন সোবিয়া, সে আসতে পারে না। সে জানায় বাড়িতে কাজ রয়েছে, এদিন সে আসতে পারবে না, চেষ্টা করবে পরের দিন আসার। কিন্তু আজকেই তাকে প্ল্যানটিকে এক্সিকিউট করতে হবে, তাই তার বাড়িতে গিয়ে সোবিয়াকে এবং তার ছোট্ট ভাগ্নিকে নিয়ে চলে আসে, এবং যথারীতি রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়, আর তারপর ফালুদা নিয়ে আসে সবার জন্য। সবাইকে ফালুদা খাইয়ে দেওয়া হয়। অচেতন হয়ে পড়ে নিজের নিজের রুমে। প্রথমেই সে তার বাবার কাছে যায়, তার বাবার গলা কেটে তাকে হত্যা করে। সে বুঝতেও পারে না যে কে তাকে মেরে দিল বা কেনই বা মারলো। তারপর সারা রাত ধরে সে এই শয়তানি খেলা খেলতে শুরু করে। তারপর নিজের মা, নিজের স্ত্রীকেও সে ছাড়ে না। স্ত্রীকে মারার আগে তার স্ত্রী জেগে যায়, কিন্তু সে ছটফট করে পালাতে গেলেও তার গলা কেটে তাকে হত্যা করে। এমনকি সে তার নিজের 6 মাসের বাচ্চাকেও মারতে দ্বিধাবোধ করেনি, সাথে 6 বছরের মেয়েকেও সে হত্যা করেছে। যত ভাগ্নে ভাগ্নিরা উপস্থিত ছিল এই ঘরের মধ্যে, সববার গলা কেটে হত্যা করে। আর এই যে ছোরা দিয়ে সে কাটে, সেটি বকরি ঈদের জন্য নাকি তার বাড়িতে ছিল। আর বকরি ঈদে যত কাটাকাটির কাজ থাকতো হাসনাইনই নাকি করতো, তাই তার এক্সপিরিয়েন্সও খুব ভালো ছিল এই কাটার দিক থেকে। কিন্তু সৌভাগ্যবশত সোবিয়াকে পুরোপুরি মারতে পারে না, যার ফলে আজ পুরো দেশ এই ভয়ানক হত্যাকাণ্ডের সাক্ষী হয়ে দাঁড়ায়। তদন্তকারীরা আরও সেই ঘরের মধ্যে বহু ধরনের তদন্ত শুরু করে, কিন্তু তাদের হাতে অন্যান্য কিছু আর লাগে না। সোবিয়া যে সমস্ত কথাগুলো বলেছে সেগুলোকে সত্যি মেনে তাদেরকে ইনভেস্টিগেশন আগে চালু করতে হয়, কারণ এছাড়া তাদের পরিবারে আর কেউ বেঁচেই ছিল না যে কোনো কিছু জানাতে পারবে। পুলিশও তাদের তদন্তকে এখানেই ক্লোজ করে দেয়, কারণ যে হত্যাকারী ছিল সে নিজেও ফাঁসিতে ঝুলে পড়ে। হাসনাইনকেই দোষী মেনে এই কেসকে ক্লোজ করে দেওয়া হয়, আর ধীরে ধীরে সোবিয়া সুস্থ হয়ে ওঠে। কিন্তু তারপর থেকে সে আর এই বাড়ির দিকে ভুল করেও আসেনি, কোনোদিন সে আর এই বাড়িতে ঢুকতেও পারেনি। তাদের আত্মীয় স্বজনেরা ভেবেছিল এই বাড়িটিকে মাদ্রাসাকে দিয়ে দেবে, দান করে দেবে, কিন্তু এখনো অবধি এই বাড়ি পরিত্যক্ত অবস্থাতেই পড়ে রয়েছে, আর প্রায় 14 জনের খুনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই দোতলা বাড়িটি। সোসাইটির সবাই এই বাড়ির দিকে তাকাতে অবধি ভয় পায়, কারণ ওই ভয়ানক রাত যখনই মনে পড়ে তখনই তাদের ভেতর আঁতকে ওঠে। পরিবারের একমাত্র ছেলে হাসনাইন, সে তার নিজের পরিবারকে নিজের হাতে সম্পূর্ণভাবে শেষ করে দেয়, কাউকে বেঁচে থাকতে দেয় না। সবাই যেটা বলে যে পরিবারের বংশ ছেলে, তাদের বংশকে আগে নিয়ে যাবে তাদের ছেলে, এই সমস্ত কথাকে ভুল প্রমাণ করে দেয় হাসনাইন। সে যথেষ্ট শিক্ষিত ছিল, তাই সে খুব প্ল্যান করে এই মার্ডারগুলো করেছিল যাতে কোনো ভুল না হয়। ভিডিওটি যদি এত অবধি আপনারা দেখে নিয়েছেন তাহলে কমেন্ট করতে ভুলবেন না, আপনার কি মনে হচ্ছে হাসনাইন এই সবাইকে খুন কেন করলো, নাকি অন্য কেউ জড়িয়ে রয়েছে এর পিছনে? আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। এছাড়াও আপনারা আর কোন কোন কেস দেখতে চান আমাদের এই চ্যানেলে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যেমন বলেছিলাম আমাদের এই ভিডিওতে 500টা লাইক এম করছি, আশা করি তোমরা সবাই করে দেবে। সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের চ্যানেল ক্রাইম এক্সপোজকে, ফেসবুকে ফলো করবে, আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে একদমই ভুলবে না। দেখা হবে আবার একটি নতুন কেসের সাথে, নতুন ক্রাইমের সাথে।